আর প্রত্যেকটা মেয়ে বলে এরপরে আমি জীবনে আর বাচ্চা করব না, বাট after few months you again plan for another baby. Are you well? I think আমাদের এই পুরো টিমটাই Don't forget I was a diplomat. আমাদের যে পুরো কাটা মানুষ ভাই, তুমি কিছু বলো না। আমার কাছে খুব একটা বেশি ক্যাশ থাকে না, মানে এসব কি কথাবার্তা? তার মানে কি আমার কাছে ক্যাশ থাকে? তুমি ক্যাশ মানেই কালো টাকা কেন ভাবো? It so happened যে জিৎ আমাদের সাথে কাজ করার কথা ছিল। আমি তো মৌসুমী চ্যাটার্জির জন্য সিনেমাটা দেখতে যাব। ভাব ছাড়া আড়ি হয় না, আড়ি ছাড়া ভাব হয় না। ব্যাস ডায়লগ দিয়ে চেঞ্জ করব। Fever 104 film, it's happening. আমি জিনি আর টাটকা টলিউড ক্যাফেতে। আর টাটকা টলিউড ক্যাফেতে অ্যাজ উই সে শুধু হ্যাপেনিং লোকজনই আসে। এই মুহূর্তে সব থেকে হ্যাপেনিং ছবি, সেই ছবি হিরো এবং হিরোইন, হ্যাঁ, বাট হিরো এবং হিরোইন ইয়াশ অ্যান্ড নুসরত, মাই ফেভারিটস অলওয়েজ ইন দ্য স্টুডিও। Once again, welcome. Hello, hot people, happening people. Thank you for having us over. কেমন আছো বলো? টেনশন কিরকম? বাটারফ্লাইজ গুড়গুড় করছে কিনা পেট? সব বলো, টেল মি অ্যাবাউট ইট। জানি না বাবা, টেনশনের বিষয়ে বলতে পারবো না, বলবো যে প্রচুর কিছু একসঙ্গে করতে হচ্ছে, তো একটু আই থিঙ্ক ওভারলোডেড অ্যাট দ্য মোমেন্ট। ওকে, ইয়াশ? আই থিঙ্ক আমি স্পিচলেস হয়ে আছি। আপাতত ফিল্মটা এখনো রেডি হচ্ছে অ্যান্ড জাস্ট রিলিজ মুখে আছে, সো কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড। এটা হচ্ছে গরম গরম লুচি ভেজে পরিবেশন করার মতো, এক্ষুনি ভাজলাম এক্ষুনি দিলাম, কিন্তু ফোলা পাবে একেবারে। ওয়েল, আমাদের বাংলা ফিভার, দ্যাটস আর অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ইট ইজ অলসো স্ট্রিমিং দেয়ার। এবং একেবারে টাটকা ছবি, হ্যাপেনিং ছবি, আরও হ্যাপেনিং অ্যান্ড স্পেশাল বিকজ YD ফিল্মস প্রযোজিত এই ছবির নাম আড়ি। এবং এই ছবিতে রিয়েল লাইফে দেবাদেবী আছে, হ্যাঁ, এখানে রোম্যান্স করছে তারা, নুসরত, ইয়াশ, এবং আরও সুপার স্পেশাল বিকজ আমার অত্যন্ত ফেভারিট, দারুণ মিষ্টি, ট্যালেন্টেড, ডাইনামিক মৌসুমী আন্টি আছেন, মৌসুমী চ্যাটার্জি আছেন। সো প্রথমে আমি জিজ্ঞেস করবো যে আগে কাস্টিং এর কথা বলো, কিভাবে হয় ব্যাপারটা? আমি যে কাস্টিং প্রথম আমার প্রশ্ন, বলো কিভাবে হয় ব্যাপারে? যখন তোমার নিজের প্রোডাকশন হাউস থেকে ছবি হয় তখন কাস্টিং কি তোমরাই করো নাকি ডিরেক্টরস কল হয়? হাউ ডাজ ইট ওয়ার্ক? না, মেজর যে মেন কাস্টিং গুলো হয় সেগুলো আমরাই মেন প্ল্যান করি। আর এই চরিত্রটার জন্য স্পেশালি এটা যখন লেখা হচ্ছিল, এটা কিন্তু আমাদের বাঙালি মাদের চরিত্র মাথায় রেখে এই চরিত্রটা লেখা হয়েছিল। যে আমাদের মারা হয় না যে বয়স হয়ে গেলেও বাচ্চাদের হাত ছাড়তে চায় না, মানে ছেলে মেয়ে 40 বছরের হয়ে গেছে তাও না, আমার জন্য তো ছোট, আর ঠোঁট কাটা হয়, মানে মারাই লড়তে চলে যাবে স্কুলে যদি কিছু হয়। সো সেই চরিত্রটা মাথায় রেখে ক্যারেক্টারটা লেখা হয়েছিল। আর যখন কাস্টিং এর কথা আমরা ভাবি, তো আমাদের দরকার ছিল এমন কোনো আর্টিস্ট যে না ঠোঁট কাটা, যাকে আমরা সেইভাবেই চিনি। তো মৌসুমী চ্যাটার্জি, আমরা আন্টি বলি না, আমাদের সাথে ওনার যা সম্পর্ক আছে আমরা ওনাকে ভালোবেসে মৌ বলে ডাকি। ও মা, হাউ সুইট, এটা দারুণ। ওনারই কথা মাথায় এসছে আমাদের সবারই। আর আমরা ভাবছিলাম যে উনি যদি রাজি না হন এই চরিত্রের জন্য কাজ করতে, তাহলে হয়তো এই সাবজেক্টটা নিয়ে আমরা এগোতে পারবো না। আচ্ছা, কিন্তু মানে আমাদের সৌভাগ্য যে উনি এই মানে গল্পটা শুনেছেন একটা মা হিসেবে, একটা অভিনেত্রী হিসাবে নয়। আর যেহেতু একটা মা হিসেবে শুনেছেন গল্পটা, ওনার খুব পছন্দ হয়েছে, আর শুধু গল্পের জন্য উনি রাজি হয়ে গেছেন। কোথাটা গিয়ে আমার মনে হয়েছে নুসরত যে এখানে মানে এখানে হিরো হিরোইন প্রধান ক্যারেক্টার নয়, এখানে মায়ের জন্যই ছবিটা। এটা কিন্তু যেটা তুমি একটু আগে বলছিলে যে আমরা দেখবো হিরো এবং হিরোইনকে রোম্যান্স করতে, এখানে কিন্তু হিরো ইজ দ্য কন্টেন্ট, গল্পটাই কিন্তু হিরো। এবং গল্পের পরে যদি কেউ হিরো হয় তাহলে আমাদের কাছে আছে শিরো হচ্ছে মৌ, মানে আমাদের বিলাভেড মৌসুমী চ্যাটার্জি। তাছাড়া আমরা সকলেই কিন্তু নিজেদের চরিত্রে পাঠ করছি। And I think standing at today's times it is very very important যে আমরা সেই ধরনেরই সিনেমা করি যেটা মানুষের মন ছুঁয়ে যাবে, এমন গল্প মানুষের কাছে নিয়ে আসি যেটা মানুষের রিলেট করতে পারবে, যেটা রেগুলারলি যে ফিলিংস গুলো ফিল করা যায়। এমন আহামরি কিছুই আমরা করছি না যেটা মানুষে ফিল করতে পারে না। মা একটা শব্দ তো শুধু নয়, মানে ইটস অ্যান ইমোশন। এবং মা শব্দটা তো না থাকলে হয়তো ভগবানই পৃথিবীর সৃষ্টি করতে পারতো না। আই জেনুইনলি ফিল, আমি একটু আগেই দেখছিলাম যে আমায় চিমটি কেটেছে একটা ছোট বাচ্চা,
তো আমার হট করে আমারই মুখ থেকে বেরোলো যে মাগো। So that's the first word, that's the first emotion that comes to our mind. So this film is just directly proportionate to that emotion. যেটা হচ্ছে মাকে নিয়ে, যেটা হচ্ছে প্যারেন্টহুডকে নিয়ে, যেটা হচ্ছে সম্পর্ককে নিয়ে, মা এবং সন্তানের সম্পর্ক। সো আই থিঙ্ক সেটা হচ্ছে হিরো, দ্য স্টোরি অ্যান্ড দ্য ইমোশন ইজ দ্য হিরো। অলসো অনেকেই আছেন, অনেক আমাদের মানে যারা অনেক দিন ধরে অভিনয় করছেন, কিন্তু মৌসুমী চ্যাটার্জিকে অনেক দিন আমরা মিস করছিলাম, কিন্তু আমি সেটাই ভাবছিলাম, আমি ডিসকাস করছিলাম আমার মায়ের সঙ্গে, কারণ সেই সময় কিন্তু এরা সবাই ফ্যান ছিল মৌসুমী চ্যাটার্জি, এখনো। তো মায়ের খুব মজা লেগেছে যে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে আমি তো মৌসুমী চ্যাটার্জির জন্য সিনেমাটা দেখতে যাবো। 100% আমার মায়েরও এক্স্যাক্টলি এই বক্তব্যই। ইটস সো রিয়েল, মানে আর উনি খুব স্পন্টেনিয়াস, উনি ঠোঁট কাটা, ওনার ইন্টারভিউজ গুলো আই রিয়েলি এনজয়েড। কারণ ওনার বয়স হওয়া সত্ত্বেও না, শি ইজ ফুল অফ লাইফ। মানে অনেকের হয় না অল্প বয়স কিন্তু প্রাণ হারিয়ে ফেলেছে, কিন্তু ওনার কিন্তু উল্টোটা, ওনার বয়স হয়েছে বাট ওনার এনার্জি, ওনার স্পন্টানিটি, আই থিঙ্ক জেনুইনলি মানে আমাদের চেয়ে বেশি ইউ নো দ্যাট চাইল্ডিশ নেচার, দ্যাট বিং অ্যালাইভ অ্যাট হার্ট, ইটস দেয়ার ইন হার। মানে আমাদের এই বয়সে হয়তো আমরা কোথাও একটা হারিয়ে ফেলেছি, ওনার মধ্যে আছে। সো আই ওয়ান্ট টু থ্যাঙ্ক অ্যান্ড কংগ্রাচুলেট ওয়াইডি ফিল্মস অ্যান্ড বোথ অফ ইউ, কারণ আমার প্রথমে মনে হয় যে ভাবনা চিন্তাটাই একটু অন্যরকম তোমরা করেছো এবার, এবং সেটাই আর কি দারুণ। এটাই একটা সুবিধা নিজের প্রোডাকশন করার, যেটা হচ্ছে যে আমরা নিজেদের মতন করে গল্প বেছে নিতে পারি। আর এই গল্পটা যখন শুরু করেছিলাম আমাদের মাথায় এটাই ছিল যে ইয়াশ আর নুসরাতকে যেন না দেখতে পাওয়া যায়, আমরা যাতে চরিত্র দেখি, আমরা যাতে মা ছেলে তাদেরকে দেখি, একটা লেখিকাকে দেখি, কোথাও যেন এটা না মনে হয় আচ্ছা হিরো হিরোইন দেখছি। সো দ্যাট ওয়াজ দ্য মেইন থট, যে কন্টেন্টকে, চরিত্রকে আমরা দাঁড় করাই। তোমরা প্রোডাকশন হাউস বলে নিজেদের কাস্ট করেছো, এটা তো নয়, বা কি, হাউ ডাজ ইট ওয়ার্ক, যে মনে হয় যে না এটা আমরা ছাড়া কেউ পুল অফ করতে পারবে না, বা আমরা তো অল্প টাকা দিয়ে করে নেবো, অন্যদের বেশি পেমেন্ট দিতে হয় ভাই, কি দরকার? সত্যি কথা বলতে এটা অনেস্টলি দিস ইজ আ পয়েন্ট, এটা তো আর মিথ্যে কথা বলে লাভ নেই। তার থেকে বেশি মৌসুমী চ্যাটার্জিকে টাকা দেবো। আসলে যখন যে কোনো সংস্থা যখন ইনিশিয়াল স্টেজে থাকে, একটা বাজেট মাথায় থাকে। আজকে সে গুটি গুটি পায়ে যখন এগিয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন হয়তো সে বাজেটটা মাথায় আসে না, তখন হয়তো আরো হাত খুলে কাজ করা যায়, তখন কাস্টিংটা হয়তো অন্যরকম ভাবাও যায়। কিন্তু এইটা হচ্ছে শুধু আমার আর ওর বিষয়। হ্যাঁ, বাকি মৌসুমী মানে মৌ আন্টিও বলে ফেলছে, মৌয়ের কাস্টিং এর জন্য আমরা ভেবেছিলাম অনলি হার, ইফ ইটস নট হার ইটস নোবডি, দেন উই স্ক্র্যাপ দ্য প্রজেক্ট। বাট আদার দেন দ্যাট আমার মনে হয় এইটুকু যে কম্প্রোমাইজের বিষয় বলছো, এটা শুধু আমাদের ক্ষেত্রেই হয়েছে, আর অন্য আর্টিস্টের ক্ষেত্রে হয়নি। এটা অন্য কোনো আর্টিস্টের থেকে, যদি আমরা লিড হিসাবে অন্য কোনো আর্টিস্টকে নিই, তাদের থেকে এক্সপেকটেশনটাও রাখা ভুল, যে যেই খাটনিটা আমি বা নুসরাত যেটা করতে পারবো, যেটা নিজের প্রোডাকশন ভেবে আমরা হয়তো লং আওয়ার শুট করছি, বা রাস্তায় কোনো একটা জায়গায় জাস্ট ব্লক করে আমরা চেঞ্জ করে নিচ্ছি, সো এটা এক্সপেক্ট করা উচিত নয়, এটা অন্য আর্টিস্টের থেকে এক্সপেক্ট করাটা ঠিক না। মানে একটা গাছ লাগিয়েছি তো, আগে বড় হোক, তারপর না অনেক ফল হবে। ট্রু ট্রু। ওকে, টেল মি অ্যাবাউট দ্য ডিরেক্টর নাও, জিৎ চক্রবর্তী এবং ইয়াশ। জিৎকেও কি তোমরাই অ্যাপয়েন্ট করো দ্য ডিরেক্টর? আই থিঙ্ক এটার উত্তরটা আমি চাইবো নুসরাত দি। ওকে, বুঝে এটা তো কথা ছিল না, বাই I wasn't prepared. No, because I want to hear this. Okay. Well, I'll pull it off. All yours, আমরা দুজন। So it so happened যে জিৎ through a common friend, যে ইন দ্য বিগিনিং অফ দ্য ফিল্ম আমাদের সাথে কাজ করার কথা ছিল, আমি নেম ড্রপ করতে পারবো না, কিন্তু কোনো কারণে সে তার সাথে আমাদের ওই পারমিউটেশন কম্বিনেশনটা হয়ে উঠতে পারেনি আরেকটা সংস্থার সাথে, বাট দে সাজেস্টেড জিৎ এই সিনেমার জন্য। এবং জিৎ যখন আসে, জিৎ একটা সিনেমা করেছে কথামৃত বলে, এবং তার কাজ ইয়াশ দেখে, এবং
well appreciated, and he comes across as a very vivacious, enthusiastic, the new age director, যার অনেক স্বপ্ন আছে, যে অনেক কিছু করে দেখাতে চায়. সো আই থিঙ্ক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট. একটা সময় আমরাও যখন নতুন এসেছিলাম, আমাদেরকেও দেখে হয়তো লোকজন বলতো সেই সময় যে বাহ, এরা কিছু করে দেখাবে, তাই না, কি করে দেখিয়েছে. তো সেইভাবে মনে হয় সেই জায়গা থেকে হি ডিজার্ভস দিস চান্স. আর মনে হয় সিনেমাটা বেশ ভালোই বানিয়েছে. কাজ করে কেমন লাগলো ইয়াশ? ওয়েল ডান, ওয়েল সেড, শাবাশ বেটা, ওর একটা ব্যাপার. I think আমাদের এই পুরো টিমটাই ডোন্ট ফরগেট আই ওয়াজ আ ডিপ্লোম্যাট. জানি, তার জন্যই তোমাকে উত্তর দিতে বলেছি, না হলে তুমি বলবে আমাকে বলবে এইসব তুমি কি কেন কি বললে. বাট আমাদের যে পুরো কাটা মানুষ ভাই, তুমি কিছু বলো না. পুরো টিমটাই খুব পুরনো টিম. মানে এই টিমটার সাথে আমরা যখন অ্যাজ আর্টিস্ট আমরা প্রচুর কাজ করেছি. সো দিস টিম হ্যাজ বিন রিয়েলি সাপোর্টিভ. আর ইয়াং টিম, ভাইব্রেন্ট টিম. আমাদের ইনফ্যাক্ট ডিওপিও বলতে গেলে হ্যাজ বিন ভেরি সাপোর্টিভ. মানে এই টিমের যদি আমরা সাপোর্টটা না পেতাম, we wouldn't have been able to pull it off. 100%. ওদের এক্সপিরিয়েন্স এবং আমরা যেভাবে বাংলা সিনেমা এখন মানে খুব কম টাইমে আমাদের শুটিং শেষ করতে হয়, অনেক মানে হয় না, খুব কম সরঞ্জামে দারুণ একটা প্রোডাক্ট দিতে হলে, কম সরঞ্জামে দারুণ রান্না যদি করতে হয়, তাছাড়া গোটা টিম বড় একটা আর্টিস্টও আছে, মৌসুমী চ্যাটার্জি যেখানে আছেন. আমাদের যখন মৌসুমীদির মেয়ে ওনাকে এখানে ড্রপ করতে এসেছিল, মেঘাদি আমাদেরকে বলেছিল যে আমি আমার মাকে ছেড়ে যাচ্ছি, নিজের মায়ের মতন যত্ন করো. এবার অ্যাট দ্য সেম টাইম আমাদের না এখনো ওরকম মানসিকতা হয়নি যে আমরা তো প্রডিউসার না, আর্টিস্টকে কতটা খাটানো যায়. আমরা কিন্তু মায়ের মতনই ট্রিট করেছি ওনাকে, যার জন্য একটা লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম, আজকে আমার মা বা ওর মা যতটা পারবেন, হ্যাঁ, শরীরে যতটা হবে সেইটুকুই. যদি কোনোদিন বলছে যে আজকে আমার শরীরটা খুব খারাপ, আমরা শুটিং অফ করে দিয়েছি. আচ্ছা, সো তাতে আমাদের লোকেশন কস্ট গেছে, কিছুও গেছে, ওটা কিন্তু আমরা মানে পরোয়া করিনি. ওটা ম্যাটারই করে না. মানে উনি তো প্রাইমারিলি বোম্বেতে থাকেন নাকি? হ্যাঁ. তো না, এখানে এসেও তো ওনার তো দুষ্টুমিও আছে. আমার সাথে তো মা ছেলের মতনই সম্পর্ক. লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবেন, তারপরে নুসরাতই হয়তো খাওয়াবে, তারপরে ওকে বলবে যে ইয়াশকে বলবে না কিন্তু আমাকে বকবে, তারপরে খেয়ে একটু শরীর খারাপ হয়ে যাবে. সো ওনাকে প্রায়োরিটিটা দিয়ে শুটটা করা, সেখানে মানে খুব টাইম বাউন্ডেশনস থাকতো আমাদের. তো সেটা যদি আমাদের টিম সাপোর্ট না করতো, we wouldn't have been able to pull it off. Also, I think মানে you both, I'm a little biased towards নুসরাত, যে তোমরা দুজনে মানুষ হিসেবে খুব ভালো. সো এই টেক কেয়ার করা ব্যাপারটাও কিন্তু খুব সেন্সিটিভ, আর প্রডিউসার হিসাবেও আর কি খুব স্ট্র্যাটেজিক্যালিও আর কি করতে হবে, সো দ্যাট তোমার কাজটাও ভালো যেতে হয়. কারেক্ট. কারণ যদি শরীর ভালো না থাকে, মুড ভালো না থাকে, একটা প্লাস পয়েন্ট যেটা হয়, যেহেতু আমরা নিজেরা আর্টিস্ট, আমরা এই পয়েন্টটা খুব ভালো করে বুঝি যে একটা আর্টিস্টকে কখনো মানে চটিয়ে তুমি ভালো কাজ বার করতে পারবে না. এইটা যেই প্রডিউসাররা বোঝে না, তারা আমাদের থেকেও খারাপ পারফরমেন্স দিয়েছে. ওকে, বুঝে গেছো? যখন তোমাদের মনে হয়েছে যে ইয়াশ আর নুসরাত হয়নি, বিকজ ছুটিয়ে দিয়েছিল এদেরকে. তুমি কম কথা বেশ. আচ্ছা, তুমি বলো যে এই তো প্রোজ আমরা শুনলাম, হোয়াট আর দ্য কনস? এই যে প্রোডাকশন হাউস, ইয়াশ নুসরাত দুজনকে ক্যামেরার সামনে অভিনয় করতে হচ্ছে, এদিকে খরচাপাতির একটা বিষয়ে চলে, এদিকে বাজেট, টাইম, খাওয়া দাওয়া, অফকোর্স ইউ ডেলিগেট দ্য ওয়ার্ক টু ইউর টিম মেম্বার্স. কি কনস, কি চাপ হয়েছে ইয়াশ নুসরাত, বোথ অফ ইউ টেল মি. আমি জানি না, আমি এখনো মানে তোমার স্টুডিওতে ঢোকার ভেতরের আগে অবধি সে চাপটা ফিল করতে পারছিলাম. আই এম ফিলিং মাচ বেটার দ্যাট ইন বিটুইন ওয়ার্ক এখন আমার একটু রিল্যাক্স লাগছে. ফোনটা হাতে নিলে কিন্তু চাপ শুরু হয়ে যাবে. সো টিল যতক্ষণ না সিনেমাটা রিলিজ হয়ে পর্দায় আসছে এবং তারপরে অবধি কিছু উইকস অবধি খারাপ ভাবে বোঝাবো, ভদ্রভাবে হয়তো শুনে ঠিক লাগবে না, জানি না, আমি যা পারো. সো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি যেটা তোমার বুঝতে সুবিধা হবে. ধরো একটা কাপল যখন প্রেগনেন্ট হয়, একটা মেয়ে স্পেশালি যখন প্রেগনেন্ট হয়, আস্তে আস্তে প্রেগনেন্সির ফেজটা মেয়েরা এনজয় করে না, আর প্রত্যেকটা মেয়ে বলে এরপরে আমি জীবনে আর বাচ্চা করবো না. So filmmaking is just like that. You have to go through so much that তোমার মনে হয় যে এরপরে না এই চাপটা নেব না. But after few months, you again plan for another baby. Thank you.
আমি না বুঝতে পারলাম একদম না ঠিক আছে, না না যে ও কোন দিক থেকে কোনটা নিয়ে জুড়ে ফুড়ে তোমাকে পারলাম না। বোঝানোর চেষ্টা করেছে। আমি বুঝে গেছি। আমি অন দ্য সেম পেজ। গুড, ও তোমাকে মানে তোমাকেই বোঝাচ্ছিল, তুমি বুঝে গেছো? আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, তুমি বাকিটা তুমি বাড়িতে বুঝে নিও। না আমার আর বোঝার দরকার নেই বাবা, খেয়া দাও এসব। বাকিটা বাড়িতে বুঝে নিও। ইয়া ওকে, সো এর পরের ফেজটা আসবে। আর ইউ ওয়েল? মেবি মানে আই এম অলসো অ্যাবাউট টু ডেলিভার। নাইস নাইস ডায়লগস আমার, তোমরা যেরকম ডায়লগ দিচ্ছ, আচ্ছা স্ক্রিন প্লে আমার খুব ভালো লেগেছে যেভাবে তোমরা শুরু করেছো, দ্য ট্রেলার যেভাবে গল্প বলছে এবং একটা ছন্দ আছে, গল্পের মধ্যেও একটা ছন্দ আছে, তো এই ছন্দেরও একটা গল্প আছে, ওটা নুসরাত খুব ভালো জানে। না না, ছন্দের গল্প আছে, বিকজ আমাদের এটাই কিন্তু ভেবেছিলাম যে গল্পের মধ্যে থেকে গল্প বলা হবে। সো দ্য স্টোরি টেলিং প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। আমরা একটা গল্প দেখাই সিনেমার মাধ্যমে, কিন্তু সেই গল্পটা যদি আমরা গল্পের মাধ্যমে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, ইটস লাইক সামওয়্যার স্পুন ফিডিং দ্য স্টোরি টু দি অডিয়েন্স। একটা অন্যরকম লাগছে দেখতে, এটা আমরা বুঝতে পারিনি প্রথমে এতটা সুন্দর হবে, কিন্তু ভালো হয়ে গেছে। আমি একটা কথা জিজ্ঞেস করবো দুজনকেই, যে স্ট্রেট টু দ্য পয়েন্ট, এখন জানুয়ারি থেকে মার্চ অব্দি না, বা আই থিঙ্ক এপ্রিল বা হোয়াট এভার, অনেক কটা ছবি বেরিয়েছে, প্রায় 28টা নাকি ছবি রিলিজ হয়েছে, তার মধ্যে মাত্র 3টে চলেছে। অনেকেই অনেক রকম জনরাজ ট্রাই করছে, একসময় ছিল ফেলুদা, ব্যোমকেশ, ক্রাইম, থ্রিলার্স। এখন আমরা দেখছি নিজেদের মানে নিজেদের যাদের প্রোডাকশন হাউস আছে তারাও কিন্তু ছক ভাঙছে। সো উইন্ডোজ প্রোডাকশন এখন অন্য ধরনের কাজ করছে, দেব প্রোডাকশন হাউস অন্য ধরনের কাজ করছে। হোয়াট কাইন্ড অফ জনরা ফর ইয়োর প্রোডাকশন হাউস, ইয়াশ, নুসরাত, ভেবেছিলে যে এইটা করব কারণ এই স্ট্র্যাটেজি ওয়াইজ দিস মাইট ক্লিক, এরকম কিছু ভাবনা ছিল? So honestly, this time before perceiving Ari, there was no strategy. There was just an emotion behind it, যেটার আমার মনে হয় আজ better explain করতে পারবে। It was just an emotion. It was Yash agreeing to disagree. না, ও যেটা বলছে একদম কারেক্ট বলছে, বিকজ ক্রিয়েটিভলি যদি আমি বলি, যখন গল্পটা ভাবা হয়েছিল, ইট কেম ফ্রম আ ভেরি পার্সোনাল অ্যাঙ্গেল। আচ্ছা, নিজের মায়ের কথা ভেবে এই ছবিটা বানানো হয়েছিল। মানে আমরা তখন অ্যাকচুয়ালি বিজনেস পয়েন্ট অফ ভিউ ভাবিনি, আমাদের এটা ছিল যে ইট ইজ লাইক আ ট্রিবিউট টু অল দ্য মাদার্স, অ্যান্ড সিন্স আই হ্যাভ লস্ট মাই মম, ইট ইজ লাইক যে আমার মাও যেখানেও আছে যদি এই ছবিটা দেখে, তো কারণ একটা মানুষকে হারানোর পর না আমরা এটা বুঝতে পারি যে কত কথা বাকি ছিল, কত কথা রয়ে গেছিল, এটা বলা হলো না, এটা করা হলো না। সো এই ফিল্মের মাধ্যমে সেই জিনিসগুলোই মানে করার চেষ্টা করেছি, অ্যান্ড সেটা করতে করতেই আই থিঙ্ক মৌসুমীদির সাথে ওই বন্ডটা তৈরি হয়ে গেছে। বাট যদি তুমি টেকনিক্যাল অ্যাসপেক্টে জিজ্ঞাসা করো, তো সেখানে আমার আর নুসরাতের একটা প্ল্যানিং ছিল, সেটা ছিল যে যেহেতু কন্টেন্টটা আরবান ঘরানার, বাট আমরা চেয়েছিলাম যে উই উইল ট্রাই টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন আরবান অ্যান্ড কমার্শিয়াল, যার জন্য যখন তুমি যদি ছবিটার লুক অ্যান্ড ফিল দেখো, তো সেখানে তোমার মনে হবে যে তুমি একটা ঝাঁ চকচকে ছবি দেখছো। Yes, it's a very tricky zone. So এই ফার্স্ট অরিজিনেশন পয়েন্টটা তো ছিল অনলি ইমোশন, নো স্ট্র্যাটেজি, বাট এটা ইয়াশের ভীষণ একটা ইচ্ছে ছিল এক্সিকিউশন পয়েন্ট অফ ভিউতে যখন যাবে তুমি, ওখানে ওর ইচ্ছে ছিল যে উই উইল ট্রাই অ্যান্ড ব্রিজ দ্য গ্যাপ বিটুইন আরবান অ্যান্ড কমার্শিয়াল ফিল্ম। খুব ট্রিকি। আমি বললাম কি করে হয়, অ্যাকশনের একটা ব্যাপার আছে, শুধু অ্যাকশন না, আইল টেল ইউ হোয়াট, একটা যেটা আমি কিছুদিন আগেই বুঝতে পেরেছি, এর আগে আমিও কিন্তু বুঝতে পারতাম না যে কোথায় ব্রিজ দ্য গ্যাপ আমরা কি করে করতে পারবো, যেটা অন্যান্য প্রযোজনা সংস্থারা তারা বুঝতে পেরেছে, অ্যান্ড দে আর ডুইং ওয়ান্ডারফুল জব। আমরা তো মানে নবাগত, আমরা অতটা বুঝতে পারিনি, বাট একটা পেস মেনটেন করা হয়েছে সিনেমায়। ইউ উইল নট গেট বোর্ড। অনেক হয় না যে আমরা আর্টসি ফিল্ম বানাতে গিয়ে, আমি নিজেও দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি আমার যতটা আমার ইন্টেলেক্টের মধ্যে, কোথাও একটা যদি তুমি ফর আ সেকেন্ড দেখতে দেখতে যদি অন্যদিকে তোমার মাইন্ডটা চলে যায়, তার মানে দ্য ফিল্ম ইজ লুজিং পেস, তুমি ঠিক তোমাকে একটা অডিয়েন্সকে ঠিক গ্রিপ করতে পারছে না। উই হ্যাভ ট্রাইড টু মেনটেন দ্য পেস, গিভিং কন্টেন্ট দ্য প্রায়োরিটি, গিভিং স্টোরি দ্য প্রায়োরিটি। আমরা চেষ্টা করেছি যে ওটা এন্টারটেইনিংও যাতে হয়, ওটা যাতে এন্টারটেইনিং হয়, মানুষের দেখে ঘুমিয়ে না পড়ে, তার মানে মানুষের সিনেমায় হাসবে,
কাঁদবে, ভালো গল্প দেখতে পাবে এবং সেই গল্পটা মন ছুঁয়ে যাবে 100%। এটা এখানে না যে এই ইয়াশ নুসরাত নাচছে বা অ্যাকশন করছে, দো উই লাভ ডুইং দ্যাট, পরবর্তীকালে হয়তো আবার করব আমরা, বাট এই সিনেমাটার ক্ষেত্রে বলছি গল্পটা প্রধান, এবং সে গল্প দেখে যদি ঘুমিয়ে যায় তাহলে হয়তো লোকে বলবে আর্টসি সিনেমা বানিয়েছে, কিন্তু এটা সেই সিনেমা নয় যেটা ইট হ্যাজ অল দি ইমোশনস কারেক্ট প্রপোর্শনে আছে। আমার যেটা মনে হচ্ছে তোমরা ইকুয়ালি সাংঘাতিকভাবে ইনভলভ ছিলে ইন দ্য মেকিং অফ দ্য ফিল্ম, মানে ডিরেক্টর তাই না? নয়তো ও যেভাবে বলছে যে ভাই বিশাল চাপ, মানে হাসাতে হবে, কাঁদাতে হবে। সো শুটিং এ এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেটা মানে যেখানে আমরা নাক গলাইনি, এটা তুমি বলতে পারো। এটা একটা ফানিলি বলাটা বেটার। হয়তো লোকে পছন্দ করেছে বা এইচওডিস পছন্দ করেছে কি করে না, করেছে কি করেনি জানি না, বাট সব দিকেই আমাদের নজর ছিল। বিকজ ফিল্ম একটা এমন বিষয় না, দেখো সেটা তোমার একজনের কনভিকশন নিয়ে এগোনো ভালো, যেখানে মাল্টিপল মাথা চলে আসে সেখানে তোমার ক্রিয়েটিভিটি ঘেটে যাবে। অফকোর্স সাজেশনস আর ওয়েলকাম, বাট when it comes to যে কনভিকশন অফ দ্য স্টোরি, যে না স্টোরির ফ্লো আমরা এইভাবে দেখছি, ওখানে যত কম লোকেরা ব্রেনস্টর্ম করে তত বেটার আই থিঙ্ক। মানে এটা ইনিশিয়ালি হয়েছিল সেখানে ডেমোক্রেসি না থাকাই ভালো। হ্যাঁ, ওটা ঘেটে যায়, জগা খিচুড়ি হয়ে যাবে। What about the music of this film? It's quite appreciated. প্রচুর লোকে অনেক কিছু বলছে, আই রিয়েলি লাইকড ইট। মানে আসলে ওই ফিলটা, মানে আমি যখন টাটকা টলিউড শুরু করেছিলাম, যেই সময় একের পর এক জিদ্দার মিউজিক যখন রিলিজ হয়েছে, কারণ রেডিও মানে এখন আই মিস দ্যাট কাইন্ড অফ সংস, লাইক ইউ নো যেগুলো রোম্যান্টিক, আমরাও মিস করি এবং যারা শ্রোতা রয়েছে তারাও মিস করে। মানুষের ভুলে গেছে যে একটা আমি খুব দারুণ গল্প দিলাম, কিন্তু গল্পের মিউজিকটার দিকে কিন্তু কেউ লক্ষ্য করেনি, মানে উইদাউট বিং ডিপ্লোম্যাটিক হিয়ার। হ্যাঁ, মানে এক ধরনের গান হচ্ছে, মানে যেখানে অনুপম আছে, রণজয় আছে, কারণ ধরো আমাদের ছবিতে হোয়াট উই ট্রাইড ডুইং ওয়াজ যে যদি আমাদের প্রথম যে রোমান্টিক সংটা রিলিজ করেছিল, তো আমরা যখন প্রথম আমাদের ফার্স্ট লুক রিভিল করি, লোকেরা ভেবেছে যে না এটা কমপ্লিটলি আরবান হবে, বাট যখন আমাদের প্রথম রোমান্টিক সং লঞ্চ হয় সেখানে কিন্তু পারসেপশনটা চেঞ্জ হয়ে যায়, বিকজ অন্য রকম ভাবে করেছি। হোয়াট উই ট্রাইড ডুইং ওয়াজ যে না আমরা লুক এন্ড ফিল ভালো রাখবো, কিন্তু আমরা চরিত্রকেই দেখাবো, আমরা কিন্তু ওখানেও হিরো হিরোইন দেখাচ্ছি না। at the same time it's all in sync and it looks very organic. এটা suddenly হঠাৎ করে হিরো হিরোইনের মতো নাচতে শুরু করে দেবো কারণ ঝা চকচকে দেখাতে হবে তা তো নয়, চরিত্রের মধ্যে থেকে সেটা করতে হবে। আমাদের আরেকটা গান যেটা আমাদের টাইটেল ট্র্যাক, সেটা অনিন্দদা করেছে চন্দ্রবিন্দুর। আচ্ছা, ও হ্যাঁ, মা আমাদের it was decided prior, আমরা আগে এটা ভেবেছিলাম যে একটা ফিল্মে অনেক ধরনের মিউজিক থাকলে খুব ভালো হয়। আমি ধরো একটা গান যেমন অনিন্দদা করেছে, আর একটা গান লিঙ্কন করেছে, আরেকটি গান কেশব করছে, তো এটা তুমি মেলাতে পারবে না যে একটা অনিন্দদাও আছে একটা কেশবও আছে। সেটা কি করে হয়? তুমি একটা রেস্টুরেন্টে যাচ্ছ, কেউ বললো আমার চাইনিজ চাই, আমার বাড়িতে এটা বাঙালি চাই, একদম মা বলে চাইনিজ, বাবা বলে মোগলাই। মাল্টি কুইজিন থাকাটা বেটার, কারণ আমরা নিজেরাও তো গান শুনতে দেখতে ভালোবাসি। সো কিন্তু আবার প্রত্যেকটা গান যেরকম অন্যরকম ফ্লেভার রয়েছে প্রত্যেকটা গানের, বাট উই হ্যাড টু কিপ ইন মাইন্ড যে প্রত্যেকটা গান যেন ফিল্মে অর্গানিক্যালি প্লেসড হয়, কোথাও মনে হয় না যে ঘাড়ে চেপে উঠে বসছে, ফোর্সড না হয়, যে না হিরো হিরোইনের দেখা হলো আর ওরা গান করতে শুরু করে দিল। নট লাইক দ্যাট। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, হতে চাইনি, হতে বাধ্য হয়েছে। Adulting is not good. What about parenting now? So adulting is not good, parenting is চাপ, boss. আমি ইয়াশকে আগে জিজ্ঞেস করবো। I know it's going to be little difficult for you, but তাও মায়ের সাথে সম্পর্ক কেমন ছিল ইয়াশ? তোমরা কি বন্ধুর মতো ছিলে নাকি একটু মা স্ট্রিক্ট ছিল, কিরকম ছিল? I think আমার মায়ের সাথে সম্পর্ক এমন ছিল যেটা একটা সিঙ্গেল মাদারের নিজের ছেলের সাথে থাকে। মানে আমার বাবা মোস্ট অফ দ্য টাইমস কাজে ব্যস্ত থাকতেন, সো ইট ওয়াজ লাইক মা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমার প্রথম প্রেমিকা, আমার প্রথম গার্লফ্রেন্ড। আমার 25 বছর বয়স অবধি আমি মায়ের সাথে এক বিছানায় শুতাম, মাকে ছাড়া আমি শুতে পারতাম না ওই বয়সেও। সো
ইট ওয়াজ লাইক দ্যাট স্ট্রং যে যেখানে মা ছাড়া আমি কিছু বুঝতে পারতাম না। So this entire film মানে must have been very painful আর কি। It has been painful, at the same time it has been way too satisfying also, because you know যে আমার মাকে যখন আমি হারিয়েছিলাম তখন আমি আর নুসরাত অ্যাকচুয়ালি থাইল্যান্ডে ছিলাম একটা গান শুট করার জন্য, অ্যান্ড এখানে হসপিটালে অ্যাডমিট করেই আমরা মানে আমার মাই বলেছিল যে একটা মিউজিক অ্যালবামের জন্য গেছিলাম। ওকে ওকে ওকে, মানে আমরা কাজে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ। সো আমরাও কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম না দ্যাট মাকে হারাবো হঠাৎ করে, বিকজ আই স্টিল রিমেম্বার আমরা জানতামই না, মানে থ্যাঙ্ক গড আই ডিডন্ট, I never publicized it because ছাড়ো, because you don't publicize emotions as simple as that. So we were in the airport যখন কামিং ব্যাক টু ইন্ডিয়া, তো আমার বাবা আমাকে তখন ফোন করেছিল আর আমি তখন বুঝতে পারিনি, আমি ভেবেছি এমনি ফোন করছে, আর আমরা সিকিউরিটি করছিলাম আই থিঙ্ক সেই সময়। তো আমি জাস্ট ফোন উঠিয়ে বলেছি যে আমি পরে ফোন করছি, একটু ব্যস্ত আছি। থাকি আমরা আর কি, এটা কিন্তু খুব খুব নরমাল করি আমরা। আমি পরে করছি, আমি একটু দাঁড়াও পরে ফোন করছি, বিকজ আমি বুঝতেই পারিনি যে এরকম কেস আছে। সিকিউরিটি করার পর ভেতরে গিয়ে অল অফ আ সাডেন আমি ফোন কলটা পাই, সেখানে আমি জানতে পারি। আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি, বিকজ আমি না তৈরি ছিলাম না। তৈরি থাকা একটা জিনিস হয় না যে যে হ্যাঁ অসুস্থ ছিল, বাট কিন্তু এরকম মানে আমরা দেখা করে বেরিয়েছি, ভিডিও কলে কথাও বলছি, রিকভারও করছে, ডক্টর বলছে রিকভার করছে। সো মানে বেসিক্যালি তুমি কখনোই প্রিপেয়ার থাকো না একটা পেরেন্টকে লুজ করার আগে, বাট তখন না মানে হারানোর পর, এটা আমি নুসরাতকেও বলেছি যে কিছু এক্সপিরিয়েন্সেস লাইফে এমন হয়, যেমন মা হওয়াটা, যতদিন না একটা মেয়ে নিজে মা হচ্ছে ও অন্য একটা মেয়েকে বোঝাতেই পারবে না যে মা হওয়াটা কি। সিমিলারলি যতক্ষণ না তুমি একটা পেরেন্টকে হারাচ্ছ, তুমি অন্য কাউকে বোঝাতেই পারবে না যে এই কষ্টটা কি। মানে নর্মালি আমিও এটা করেছি অনেকবার, যে কাজে আছি, মা ফোন করেছে, আমি ফোন তুলে বলছি আরে মা এখন বিরক্ত করো না তো, অনেক প্রেশারে আছি, পরে ফোন করছি। এটা কিন্তু ইন্টেনশনাল না, এটা কোথাও না কোথাও গ্রান্টেড নেওয়া বলবো, নাকি ব্যাক অফ দ্য মাইন্ডে আমরা জানি যে আমাদের এত ভালো সম্পর্ক যে আমাদের পাঞ্চিং ব্যাগ হয়তো আমাদের মাই হয়ে যায়, একদম টেকেন ফর গ্রান্টেড সম্পর্ক একমাত্র লাইফে। সো আই থিঙ্ক কোনো বাচ্চাই এটা ইন্টেনশনালি করে না। এই ফিল্মের মাধ্যমে এটাও বোঝাতে চাই যে শুধু মায়েরা না, এরকম বাচ্চারাও আছে। মানে শুধু যে বাচ্চাদের খারাপ বলা হয় যে না ছেলেমেয়েরা দেখে না বড় হলে, এরকম না, এরকম অনেক বাচ্চারা আছে যারা কিন্তু পাশে দাঁড়ায় নিজের মা বাবা। সো দিস ফিল্ম ইজ ফর অল অফ দেম, যে একটা ছেলে নিজের মাকে নিয়ে যাবে ছবিটা দেখতে, আর যারা মারা আছে নিজের বাচ্চাকে নিয়ে যাবে ছবিটা দেখতে। সো ইট ইজ আ ডেডিকেশন টু অল অফ দেম, অ্যান্ড হোয়াট উই আর এক্সপেক্টিং ইজ যে আমার মা তো নেই, কিন্তু এতগুলো মা যদি মিলে আমাদের আশীর্বাদ দেয়, সেটাই আমাদের জন্য যথেষ্ট। বিউটিফুল, ইয়েস অ্যাবসলিউটলি। নুসরাতের সাথে মায়ের কিরকম সম্পর্ক? যেরকম প্রত্যেকটি বাঙালি মায়ের সাথে তার বাচ্চার সম্পর্ক হয়ে থাকে, ঝগড়া ঝাঁটি রীতিমতো হয়, মানে এখনো কি বলে? আর এখন কম হয়, কারণ আমি নিজেও এখন মা বলে কি এটা কি কমেছে ব্যাপারটা ঝগড়ার? এটা অনেস্টলি ইয়েস। হ্যাঁ, মানে ছোটবেলায় বলতো না মা যে যখন তুমি মা হবে তখন তুমি বুঝবে, মানে ওই ডায়লগটা। না, আমি মা হওয়ার পর মাকে ফোন করে সরি বলেছি একদিন। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি সরি বলেছে। আমার মনে হয়েছে আমি মাকে বলেছি মা সরি, আমার মনে হয় আমি তোমায় খুব জ্বালিয়েছি, আই এম ভেরি সরি মা। ঠিক আছে, আমি সরি বলবো, জবে হবে। হ্যাঁ, জবে হবে। আর আমি ওকে বলি দিস ইজ কার্মা। It is karma, like mom to mom এভাবে সাইকেলে চলে যাবে। সো আই থিঙ্ক আই স্টিল শেয়ার দ্যাট বন্ড উইথ মাই মম। যে ধরো আমি রোজ যদি নাও ফোন করি, যেমন আজকে সকালে মায়ের সাথে আমি 50 মিনিট কথা বলেছি ফোনে, যেখানে মা একই কথা অনেকবার বলেছে, একই প্রবলেম অনেকবার মেনশন করেছে, এবং সে সমস্ত প্রবলেমের সলিউশন আমাদেরকে করে দিতে হবে। অ্যান্ড আই থিঙ্ক ইটস রেগুলার পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, যেটা আমরা করে থাকি। আমরা সেই বাচ্চার দলে পড়ি যারা বাবা মায়ের জন্য করতে ভালোবাসি। আই থিঙ্ক ইট ইজ নট জাস্ট আউট অফ আওয়ার ডিউটি,
ইট ইজ আউট অফ লাভ অ্যান্ড রেসপেক্ট। অ্যান্ড এটাও সত্যি যে সবসময় যে মা সব কথা বুঝে উল্টে যাচ্ছে আমার তা নয়, বাট না না মায়েরা অন্যরকম ভাবেও এই যে যেমন দেখো মাকে সরি বলে মা বলে হ্যাঁ ঠিক আছে সরি বলতে হবে না, ওই রকম বললে দ্বিতীয়বার কি তুমি সরি বলবে না। সো দ্যাট ইজ দ্য সর্ট অফ রিলেশনশিপ। মানে বাঙালি মায়েরা যেটা একটু আগে ইয়াশ বলছিল ভীষণ ঠোঁট কাটা হয়, আমার মায়েরও মুখে কোনো লাইসেন্স নেই, ওর মা কি হচ্ছে তার মুখে কিন্তু আমার এটাই ভালো লাগে যার জন্য ওর মায়ের সাথে আমার বন্ডিং ভালো আছে। Because এমন মানুষকেই পছন্দ যারা মুখের উপরে বলে দেয়। মা আমাকে ফোনে না পেলেই সব সেকেন্ড যেটা করবে হচ্ছে সেটা ওকে মেসেজ করবে। সো দে বন্ড, দে বেচ। ওরা ভীষণ মানে স্নুটি কথাবার্তা নিজেদের মধ্যে বলে, সেগুলো আমাকে ফোনে দেখায়ও না, আর সবাইকে নিয়ে বেচ করে, আর সেটা আমাকে দেখায়ও না, আর চায়ও না যে আমি এটার ব্যাপারে জানতে পারি। আজকে মা আমাকে সকালবেলা এটা বলেছে যে আমার তো কথা হয়েছে ইয়াশের সাথে, আমি বললাম গুড ফর ইউ, ভালো হয়েছে। বলছি কেন তোদের ঝগড়া হয়েছে? আচ্ছা তোমাকে কেন বলবো? মানে আমাদের ঝগড়া হলে ওর মায়ের সাথে আমার কথা হয়। It's like that. Yeah, so I think ওর বন্ধুদের বেচিং করবো কার সাথে আমি। As kids, I think সেই সম্পর্কটা মেনটেন করা উচিত আমাদের। আমরা কাজের প্রেসারে জীবনের এই ধারাতে আমরা যেভাবে ফ্লোয়ে বেরিয়ে গেছি, I think ওই সময়টা ঠিক দিয়ে উঠতে পারি না। That is where we lack, because কাজের ব্যস্ততা থাকে, আর আমরা তো সবাই ছুটছি, কিসের পেছনে ছুটছি আমরা জানি না। মা বাবাই তো আছে, তো থাকবে তো, কিন্তু আমার মনে হয় কোথাও একটা ওই থটটাকে আরেকটিবার থট দেওয়া উচিত যে এখন যদি মনে হচ্ছে যে মাকে বা বাবাকে বলবো যে তোমাকে ভালোবাসি, এখনই বলে দাও। Absolutely. But with your phone call, you never miss a call of ma or baba. Yes, yes. এই জন্য তোমার সাথে বসার পরে বাবা ফোন করেছে, I take up the call. কবে ওটা লাস্ট কল হবে? কবে ওটা লাস্ট? Maybe I'll tell you what, this film has been a healing process. এই যে ধরো একটু আগেই বাবা ফোন করলো, আমি কিন্তু তুলতাম না, আমি বলতাম যে আমি কাজের মধ্যে আছি, আমি পরে কল ব্যাক করতাম। I think this film has somewhere given some sort of a realization to both of us, যেটা মানুষের দর্শকে যখন সিনেমা হলে গিয়ে দেখবে, I think তারাও রিয়েলাইজ, because you practice what you preach. Yeah. যেটা বলছি সেটা নিজের, because প্রত্যেকটা ছবি আমরা করি না, কিছু ছবি এমন হয় যেখান থেকে আমরা ছবি শেষ হওয়ার পরেও we take back home something. আর আমি বলছি না কোনো সোশ্যাল মেসেজ আমাদের ছবির দ্বারা তুমি পাবে, কিন্তু তুমি এমন একটা ইমোশন নিয়ে বাড়ি ফিরবে যেটা probably you'll give a thought to that. আমার ট্রেলার দেখে এটাই মনে হয়েছে যে এই যে মা এক কথা বলে, এই যে সবকিছু মনে রাখে, তুই এটা করেছিলিস আবার সেম জিনিসটা রিপিট করলি, আমার প্রচন্ড অ্যানয়িং লাগে, খুব রাগ হয়। কিন্তু তারপর আমার এইটাই ট্রেলার ইয়াশ নুসরতের সিনেমা আড়ি দেখে মনে হলো যে অ্যাটলিস্ট মনে তো আছে মায়ের, অ্যাটলিস্ট ভুলে তো যায়নি, অ্যাটলিস্ট আমি যে তার মেয়ে। সেই বাচ্চার ক্রাইসিসটা ভাবো যে বাচ্চার মায়ের মনেই নেই, আর এটা কিন্তু this disease does exist. হ্যাঁ, কারণ it's age. It's age. Like Alzheimer, dementia, age. Then যেটা আমরা দেখাচ্ছি anterograde amnesia, where she's stuck in a period of এবং এই এমন একটা, মানে এটা কিন্তু কোনো কিওর নেই, বিকজ বয়স না, মানে আমি আমার নিজের লাইফেও দেখেছি, মানে আমার দাদুকে দেখেছি আলজাইমারের পেশেন্ট হিসাবে, আর এটা না যে আগে থেকেই ওনার ছিল, হঠাৎ আমার মা ওনাকে খেতে দিয়ে দিয়েছে, দুপুরে লাঞ্চ হয়ে গেছে, 1 ঘন্টা পরে এসে চিৎকার করছে, আমার দাদু মানে আমার মায়ের বাবা আমাদের সাথেই থাকতো, হঠাৎ এসে চিৎকার করছে মায়ের ওপরে যে তুই আমাকে খেতে দিলি না কেন, কিন্তু 1 ঘন্টা আগে কিন্তু খেয়ে নিয়েছে, ওনার মনে নেই। সো দিস ইজ ভেরি মাচ রিয়েল, মানে যারা জানে তারা জানে। মানে ঠিক সেম জিনিসটা থেকে আমার মনে পড়লো যে আমার এক বান্ধবী সেদিন বলছিল যে তার বাবা বেরিয়েছেন, কিন্তু বেরিয়ে ফেরার পথ সে ভুলে গেছে। বাবার এটা ভাবলেই কিরকম ভয় লাগে। আমি জানি না, কিন্তু এই জিনিসগুলো এতটাই রিয়েল, যাদের পরিবার একসঙ্গে এটা ফেস করছে, their crisis is very big. I think যাদের বাবা মা সুস্থ, I think we are all very lucky that way. Yes, absolutely. আমরা ভীষণ lucky. Absolutely, touch wood. And we all pray for all the mothers and parents actually. Yes. So this film is actually a tribute to all the parents and all the children যারা একসাথে থাকে, যারা একে অপরের পাশে থাকে। I'm telling you, this film যেভাবে আমরা সিনগুলো, তুমি বলছিলে একটু আগে স্ক্রিন প্লে এবং ডায়লগের কথা,
এগুলো সব কিন্তু রিয়েল লাইফ ইন্সপায়ার্ড, মোস্ট অফ ইট রিয়েল লাইফ ইন্সপায়ার্ড। ইট ইজ হাউ আই হ্যাভ সিন হিজ মম টকিং, হাউ আই হ্যাভ সিন মাই মাদার টকিং। সেটা শুনলে, তুমি যদি সিনেমাটা দেখো, তুমি শুনলে হয়তো বুঝতে পারবে তোমার মা এই কথাগুলো বলে। হয়তো এই সিচুয়েশনে তোমার কোনো বান্ধবী আছে যে তুমি ফিল করতে পারবে। ইনফ্যাক্ট আমাদের ট্রেলারে যে ডায়লগটা আছে মৌসুমী দি দিচ্ছে যে তুই কি আমাকে সহ্য করবি রে, আমি তো নিজেকে সহ্য করতে পারি না, এটা কিন্তু ওনার নিজের ডায়লগ। উনি এটা বলেছিলেন, আমাদের ডায়লগটা ভালো লেগেছিল, মানে রিয়েল লাইফে বলেছিলেন আমাদের। বুঝেছি, ঠিক আছে, আমি নিজেকে সহ্য করতে পারি, বলো এটাই বলো। তো আমরা ওটাকে ইনকর্পোরেট করেছি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ টু বোথ অফ ইউ ফর চুজিং এরকম একটা সাবজেক্ট। আর নিজেদের, এরা কিন্তু ওই গ্ল্যামার স্টার্স, এখানে ওরা স্টার্স নয়, নিজেদের রেখেছে ছবিতে, কিন্তু তুলে ধরেছে, ডিগ্ল্যাম করে তুলে ধরেছে মাকে ওরফে মৌসুমী চ্যাটার্জিকে। সো থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। ভেরি র্যাপিডলি, খুব তাড়াতাড়ি, বাবারে প্রোডাকশন হাউস বলো, বেটার ম্যানেজার কে, ইয়াশ না নুসরাত? তাড়াতাড়ি তখন বলতে হবে আমি। আচ্ছা ইয়াশ, আমি তখন থেকে দেখছি মানে এখনো মেসমেরাইজড। নুসরাত এটা শুধু বাকিরাই বলে, ওরই একমাত্র মনে হয় না, মানে কখনই আমরা কখনই আই থিঙ্ক দ্যাট আমাদের দুজনের মধ্যে আই থিঙ্ক ওয়ানস আ প্ল্যান এন্ড ওয়ানস না, এত হবে না এরকম উত্তর রে। না, অ্যাকচুয়ালি ও যেটা বলছে সেটা ঠিক বলছে, আমি প্ল্যানিং করি, ও এক্সিকিউশন করে। আচ্ছা ঠিক আছে, বাবা ব্যালেন্স অ্যাক্ট এদের। হ্যাঁ ঠিক আছে, এটাই করতে হচ্ছে, নাহলে থাকবো কি করে একসাথে যদি ব্যালেন্স না করি। ওকে, আমার পরের প্রশ্নটা তাই, বেটার ব্যালেন্স করে কে? ইউ জাস্ট ডোন্ট সি ইচ আদার, সে আমি বা আমি। ওকে, আমিও ব্যালেন্স করি খুব ভালো, আমিও দারুণ ব্যালেন্সিং করি। যখন ওর মুড থাকে না তখন আমি ব্যালেন্স করি, যখন আমার মুড থাকে না ও ব্যালেন্স করে। কিন্তু আমি বেটার ব্যালেন্স করি। এখানেও ব্যালেন্স করলো বেটার ও, ঠিক আছে। ওকে, সুপার হাইপার কে? সে আমি। Okay, I'm honest. Yeah, ঠিক আছে। বেশি স্ট্রিক্ট কে অ্যাজ আ প্যারেন্ট? নুসরাত না ইয়াশ, বাবা না মা? আমি। Who is a more of a friend? Both. বিশাল টেম্পার কার? Yash. I think I know. ও আর কিছু উত্তর দিচ্ছে না, আমি দিয়ে দিচ্ছি। আমি ভাবলাম যদি অনেস্ট না হয়। হ্যালো, হ্যাঁ, কিন্তু টেম্পারটা শুরু ওখান থেকে হয়, তারপরে টেম্পারমেন্ট সবাই তাই বলে। ঠিক আছে, ঠিক আছে, সোর্স প্লিজ বি অনেস্ট। ইয়াশ, ইটস ওকে। দেখো এখানে কোনো ক্যামেরা নেই, সত্যি কথা বলো। তো ওটা ইগনোর, ওটা দেখতেই পাচ্ছি না। কে বেশি খরচে? দুজনে ইউজলেস। মানে যদি চ্যানেলগুলো দেখলে বোঝা, যদি একজন যদি একটু হাত ধরে রাখতো, মানে হাত টেনে রাখতো, বেটার হতো। কেউই কাউকে বারণ করে না, ভেরি ব্যাড। যখন টেনে রাখি দুজনেই হাত টেনে রাখি। এন্ড ইউ শুড নট লেট আস শপ টুগেদার। মানে এটা হয় না, ধরো বর্গে বউকে বললো যে এই আর শপিং করুন, টাকা খরচা হচ্ছে, এটা কোনোদিন বলে না। আর আমি ওকে কোনোদিন বলি না, বিকজ বলতে হয় না। হি লাভস শপিং। নাইস, ওকে। আমি তাই ভাবি, আবার ঘুরতে গেছি, এই তো 3 মাস আগে দেখলাম। না, আমাদের অনেক দিন ধরে ঘোরা হয়নি। উই নিড আ ব্রেক। মনে হয় যে না, উই নিড আ ব্রেক। এই সিনেমাটা হয়ে গেলেই উই নিড আ ব্রেক, 100% উই নিড আ ব্রেক। ওকে, কে বেশি, না এটা কি আসছে না ব্যাপারটা, কে বেশি সঞ্চয়ী? না, নেই খরচে যখন কাক দুজনে বলছে আমরা খরচে ভাই। আচ্ছা, who is good with investments, financial planning? I think both of us. She is better. Oh, nice. I like it. I am better with giving her the plan যে এইভাবে করো। So that's the thing. এটা বুঝতে হবে। আমি প্ল্যান দিই, আমি নিজে করি না। So he's the brain behind my action. আমি বলি এখানে ইনভেস্ট করো, ওখানে করো, আমি নিজে কিন্তু করি না। আচ্ছা, কার্ড ম্যাক্সিমাম ইউজ হয়? মানে ইউ কুড সে দ্যাট ইয়াশের কার্ড আমি ম্যাক্সিমাম ইউজ করি। না, সেটা তো ডেফিনেটলি করাই উচিত। না, ওটা আমরা খুব ক্লিয়ার যে এইটা আমি করব, ওটা তুমি করবে, যাতে লোড না পড়ে। And that is how we go. ওটা কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল, তো আমাদের নিজেদের সকলের নিজের কার্ড আছে ইউজ করার জন্য। আমরা ভীষণ সেলফ ডিপেন্ডেন্ট। So do you swipe your own debit card, credit card? Of course, when it gets stuck, then I ask for his.
যেমন যেমন দুবাই আই টেল ইউ উই ওয়েন্ট ফর লাস্ট হলিডে আমার বার্থডেতে আমরা ছুটি কাটাতে গেলাম দুবাইয়ে না এবার গিয়েছি এবার ওনার কার্ড ইন্ডিয়ায় ভুলে চলে গেছে হোয়াট হ্যাপেন্স না ও আমায় যেটা বলে হাউ কনভিনিয়েন্টলি নুসরাত you have no idea I am the kind of person he says I should actually you know I've got a problem I can't ask তো আমি ভীষণ নিজের সেলফ ডিপেন্ডেন্ট হয়ে সব ঘুরি এবার তাকে সেবারে দেখছি যে তেরি এটা কি হয়ে গেল কার্ডই নিয়ে যায়নি যখন আমরা গেছি না এটাও মেনশন করি যে আমাদের একটা কোল্ড ওয়ার চলছিল সো উই আর গোইং অন আ ট্রিপ বাট দেয়ার ইজ আ কোল্ড ওয়ার যেখানে মানে কোল্ড ওয়ারের ট্রিপে যাব না কেন এই কোথায় লেখা হ্যাঁ তো মানে আমি তোমারটা নেব না তুমি আমারটা তো আরো ইগো হ্যাঁ কিন্তু ওখানে না কিন্তু এটা নরমালি আমাদের মধ্যে আছে মানে যেটা ও বলে আমার কোনো ইগো নেই তুমি দিতে চাইলে দিয়ে দাও আমার কোনো ইগো নেই আমি এইসবে বিশ্বাস করি না বাট I have a problem and that is my problem নরমালি আমি যদি তোমাকে সিরিয়াসলি বলি আমার কাছে খুব একটা বেশি ক্যাশ থাকে না তো যেরকম হ্যাঁ মানে এসব কি কথাবার্তা তার মানে কি আমার কাছে ক্যাশ থাকে তুমি ক্যাশ মানে কালো টাকা কেন ভাবো আমি কালো টাকা বললাম কই না তো ক্যাশ থাকে মায়েদের কাছেও ক্যাশ থাকে আরে আমার কাছে ক্যাশ থাকে না ইটস লাইক অনলাইন পেমেন্ট নুসরাত অনলাইন আই নো হিম না হোয়াট বুলশিট কথাবার্তা সব কথা শুনিস না না এটা আমরা কেটে দেব সোমনাথ কে বাইরে ফেলতে হবে এটা তুমি এরকম লুকটাই কেন দিলে বলো তো আমি বলছিলাম বিকজ আই নো ইউ আরে আমি এটা বলছিলাম যে না ওর কাছে আমার কাছে ক্যাশ থাকে না আমার কাছে থাকে এই আমার কাছে আমার কার্ড আছে রে আমার ওর কার্ড নেব না আমি বলছি তোমাকে আমার কাছে ক্যাশ থাকে আমার কাছে ফরেন কারেন্সি থাকে ভর্তি ওটাও জানে সেটা এক্ষুনি চাইলাম আমি ওর কাছ থেকে একটু ফরেন কারেন্সি নিয়ে এখানে কি হবে আই ডোন্ট নো যাতে ওর থেকে কেউ টাকা না চাইতে পারে ভাবতে পারবে না আমি ওর কাছে বলেছি এই একবার 100 টাকা দাও না ওখানে দিতে হবে বলছে আই হ্যাভ ডলার্স আমি কোথাও একটা ভিডিওতে দেখেছিলাম যে ওয়ালেট কখনো খালি রাখতে নেই দ্যাট ইজ গুড ফর প্রসপারিটি তো ক্যাশ রাখতে হবে এবার ক্যাশ রাখলে তো দেখি কিভাবে ওয়ালেটটা খালি হয়ে যায় বুঝতেই পারি না তো আমি ফরেন কারেন্সি রেখে দিয়েছি কেউ নিতেই পারবে না হেভি পলিসি ভাই আমাকে নাকি ডলার দিচ্ছে আমি ফিল নাইস ডলার আছে নাইস আই লাইক ইট ওকে স্মার্ট মুভ হ্যাঁ অন্য লেভেলে পেশেন্স কার আমার ওকে আমি চেষ্টা করছি আচ্ছা ইউর অন দ্য ওয়ে চালিয়ে যাচ্ছি চেষ্টাই হচ্ছে পৌঁছইনি আমি অনেক আগে এক পত্র পেয়েছিলাম আমার ওটা মনে পড়ে 5 বছর আগে হয়তো 5 বছর কি ও আমাকে যত বছর আমাকে মিনিমাম 12 বছর ধরে চেনে আমার মনে এক প্রশ্ন করেছে 12 বছর আগে ওর যদি বলে দেজাভু পুরো সেম আমি এখনো পৌঁছতে পারি লাভ ইউ ফর দিস অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন আরি খুব টিপিক্যাল প্রশ্নটা সবাই করবে তোমাদের প্রমোশন আই এম শিওর কার সাথে আরি করে কার সাথে মানে আরি তোমাদের দুজনের মধ্যে হলে ভাব ফার্স্টে কে করে এই আমাদের দুজনের মধ্যে ও করে আমি বেশিক্ষণ আমি ধরে রাখতে পারি না বেশি কারণ আরি নিয়ে এগোয় তো আগে ও যদি আমার সাথে ঝগড়া না করে আমাদের ঝগড়াই হবে না তাই তো এটা খুব চেনা কথা আমিও না একদিনই শুনি এটা তো তুমি বলেছিলে আমাকে হ্যাঁ বোন মানে এটা কি আমাদের প্রবলেম না এটা মহিলাদের প্রবলেম এটা মহিলাদের প্রবলেম নয় এটা প্রবলেম নয় এটা যদি ভগবানই মহিলাদেরকে এই মানে ক্যারেক্টারিস্টিক্স এটা প্রবলেম না মানে এটা কি রিয়ালিটি সেটাই ভাবছি আই হিয়ার দ্য সেম থিং না তো এবার এটা দেখো এটা ইজ রিয়েল বিকজ নো ইট ইজ ডিবেটেবল No, it's not debatable. It is debatable. দুজনের একটা পুরুষ আর একটা মহিলার ওয়্যারিং ডিফারেন্ট হয় men are very logical তুমি আমাকে প্রবলেম বলবে আমি সলিউশন বলবো women are very emotional so emotional কোশ্চেনটা থেকে তুমি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছ বিষয়টা হচ্ছে ইমোশনাল না আমরা রিঅ্যাকশনটা একটু বেশি দিই we are reactive এবং সেই রিঅ্যাকশনের আবার অপর সাইড থেকে রিঅ্যাকশন আসে কিন্তু আমাদের রিঅ্যাকশনে আবার ওভার রিঅ্যাকশন হয় এই কম্পারিজনটাই করা উচিত না এই মেন এন্ড উইমেন এর বিকজ ইট ইজ লাইক কম্পেয়ারিং পেট্রোল এন্ড ডিজেল না ও কম্পারিজন একদমই করেনি ও তো বেচারা উল্টো বলছে যে ইট ইজ আওয়ার প্রবলেম এটা তো বলছে ও বলছে আমাদের কি একই প্রবলেম আমরা হ্যাঁ মানে ভগবান বানিয়েছে মহিলাদেরকে সেই সমস্ত সরঞ্জাম দিয়ে কিন্তু এটা খুব ভালো যদি ঝগড়াই হতো না যদি না তুমি করতে ওরকম একটা ব্যাপার যদি ঝগড়া এটা মনে রাখতে হয় দ্যাটস আ ভেরি ওটাই ডিবেটেবল বলছিলাম যে ঝগড়া করার কারণ থাকলেই ঝগড়া হয় অকারণ ঝগড়া হয় সে অকারণ ঝগড়াগুলো আমি আগেই ভাব করে মিটিয়ে নিই না এরকম হয়েছে আমাদের প্রথম তো আমি একবার 5 মাস ঝগড়া হয়নি তারপর আমার মনে হচ্ছে ঝগড়া হচ্ছে না কেন 5 মাস ঝগড়া বিকজ আমি করিনি
আমি কারণ পাইনি, আমি তাহলে আর ঝগড়া কি করি। ভুল বলেছি? Oh God! ছেড়ে হয়ে গেছে। না, কিন্তু তারপরে হ্যাঁ, না, কিন্তু তারপর আমার তারপরে মনে পড়েছে যে ঝগড়া হচ্ছে না কেন, কারণ ওর একটু মনে ঝগড়া হয় থাকাটা খুব ঝগড়া যদি দরকার। না হয় তাহলে ভালোবাসা নেই। ভাব ছাড়া আড়ি হয় না, আড়ি ছাড়া ভাব হয় না। ব্যাস, ডায়লগ দিয়ে শেষ করবো। পাঁচ লাইন পেয়ে গেছি। না হলে ইয়াশ Super. আমাকে সাইকো প্রমাণ করে দেবে শ্রোতাদের সামনে। না না, আমি জাস্ট তোমাকে প্রমাণ করছি যে তুমি একজন মহিলা। না না, অন্য মহিলার ব্যাস, অফেন্ড হয়ে যাবে, আমি কি আমার ফেমিনিস্ট won't like it। কেউ কি ফেমিনিস্ট ওন্ট লাইক ইট? ফেমিনিজম নিয়ে তো বললাম আমি যে ইট ইজ রং কম্পেয়ারিং মেন এন্ড উইমেন। No, no, we were never in the whole Not- conversation. We were never comparing men and women. দুজনের নিজস্ব ইউএসপি আছে, and I think আমাদের ছাড়া তো চলবে না ইয়াস। চলবে না তো, বোঝাই করে নাও কি আর, আরই তো তোমরা করতে পারো। কারোরই কাউকে ছাড়া চলবে না। আরে ভগবান দুজনকে বানিয়েছে কোনো কারণে তো বানিয়েছে, 50-50 দিয়েই তো বানিয়েছে। Yeah, that's true. True. Yeah. আর আমার অ্যাবসলিউটলি লাস্টে টলিউডে কার সাথে আড়ি করে বেশ ভালোই আছো। No Would you name like to dropping. answer? No name dropping. দেখি ও কি বলে। খালি বললাম তো, no name dropping, ওটাই আমার লাইন। ও না, আমি ভাবলাম তুমি ফিরবে ওখান থেকে। না না, ফিরছি না, এটা আমি ফিরতে চাই না। আচ্ছা, টলিউডে আড়ি বা ভাব যেটা বিষয়টা আছে, টলিউডে এমনি খুব কম রে ফ্রেন্ডস বা ফ্রেন্ডশিপ পাওয়া যায়। অ্যান্ড এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে টাইম টু টাইম সবার সাথে ইকুয়েশন চেঞ্জ হয়, যে আজ বন্ধু সে কাল বন্ধু নয়, আবার পরশু বন্ধু হয়ে গেল। সো আই থিঙ্ক আড়ি বা ভাব অথেন্টিক রিলেশনশিপস হয়। Authentic relationships? হয় আড়ি বা ভাব অথেন্টিক রিলেশনশিপসে তো এই ইন্ডাস্ট্রিতে যদি কোনো অথেন্টিক রিলেশনশিপ থেকে থাকে, তার সাথে আড়ি বা ভাব, তার সাথে আড়ি বা ভাব ইজ অ্যাপ্লিকেবল, না হলে অ্যাপ্লিকেবল নয়। তার মানে তোমরা দুজনেই বলছো যে খুব একটা অথেন্টিক রিলেশনশিপ নেই, মানে যার সাথে আড়ি হয়েছে আড়ি হয়ে গেছে, আমরা আড়ি করবো না, তার সাথে কোনোদিন ভাব হয়তো ভাব ছিলই হয়নি, না। তাই আড়ি আর Nice. কি হবে। নাইস নাইস, আমাদের মধ্যে ভাব থাক, আড়িও হোক। সব সময় হ্যাঁ, আড়িও তো হয়, আড়ি তো ঝগড়া তো হয়, হয়। হ্যাঁ, অফ কোর্স।